আমি হলাম রাক্ষসী রানী চন্দ্রমল্লিকা। এই অচিনপুর রাজ্য এখন থেকে আমার, শুধুই আমার। আপনি এসব কি বলছেন সাধু বাবা? আমার বংশধরই আমার ধ্বংসের কারণ হবে? আপনার এতদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আপনি বাবা হতে যাচ্ছেন। ওই সন্তানকে কোনোভাবেই এই পৃথিবীতে আনা যাবে না। এ কি, এই দুধের মধ্যে তো তেলাপোকা পড়ে আছে। রাজ্যের সবাই জানবে আমার পুত্রবধূ কোনো মানব সন্তান জন্ম দেয়নি। সবাই জানবে সে ইঁদুর ছানা জন্ম দিয়েছে। এই হলো অচিনপুর রাজ্য। আর উনি হলেন এই রাজ্যের রাক্ষসী রানী চন্দ্রমল্লিকা। একসময় উনি ছিল খুব সাধারণ একটা মানুষ, কিন্তু সে অনেক সাধনা করে রাক্ষসী শক্তি অর্জন করেছে। আর সে তার এই অশুভ শক্তির জোরেই তার নিজের স্বামীকে হত্যা করে পুরো রাজ্যকে দখল করে রেখেছে। আমি হলাম রাক্ষসী রানী চন্দ্রমল্লিকা। এই অচিনপুর রাজ্য এখন থেকে আমার, শুধুই আমার। রাজ্যের সব মানুষ তার ভয়ে কাঁপতে থাকে, আর সে রাজ্যের মানুষের উপর নির্মমভাবে অত্যাচার চালাতো। আর এভাবেই কেটে গেল বছরের পর বছর। রানীমা, আপনার জন্য একটা খবর এনেছি। আয়, ভেতরে আয়। বল, আমার জন্য কি খবর এনেছিস কুসুম? রানীমা, রাজকুমার রুদ্রপ্রতাপ আপনার অনুমতি ছাড়াই একজন মানব কন্যাকে বিয়ে করে এনেছে। দাসী, তুই এসব কি বলছিস? আমার পুত্র রুদ্রপ্রতাপ একজন রাক্ষস হয়ে মানবকন্যাকে বিয়ে করেছে? না, এ হতে পারে না। তাহলে কি সাধু বাবার সেই ভবিষ্যৎবাণী সত্য হয়ে যাবে? সাধু বাবা, কি হলো? আপনার মুখ অমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? বলুন, আমার ভাগ্যের সামনে ঠিক কি লেখা আছে? অন্ধকার, ঘোর অন্ধকার। চন্দ্রমল্লিকা, তোর জীবনে ঘোর অন্ধকার ঘনিয়ে আসছে। অন্ধকার? কিসের অন্ধকার সাধু বাবা? তোর ধ্বংস অতি সন্নিকটে। কি বলছেন কি সাধু বাবা? আমাকে ধ্বংস কে করবে? কার এমন শক্তি আছে? তোকে ধ্বংস করবে তোরই বংশধর। তোর এই অশুভ বংশ থেকে একটা পবিত্র মানব সন্তান জন্ম নেবে, কিন্তু সে মানব সন্তান হলেও তার মধ্যে তোকে ধ্বংস করার মতো শক্তি থাকবে। আপনি এসব কি বলছেন সাধু বাবা? আমার বংশধরই আমার ধ্বংসের কারণ হবে? তাহলে এখন উপায় কি সাধু বাবা? উপায় একটাই, তোর পুত্রকে কোনোভাবেই মানব জাতির কারো সাথে বিয়ে দেওয়া যাবে না। আর যদি তোর পুত্রের সাথে কোনো মানব নারীর বিয়ে হয়, তাহলে তোর পুত্রের ঘর থেকে জন্ম নেওয়া মানব সন্তানই তোর ধ্বংসের কারণ হবে। ঠিক আছে সাধু বাবা, আমি আমার পুত্রের বিবাহ একজন রাক্ষস বংশীয় নারীর সাথেই দেব। না, এ হতে পারে না। আমি কিছুতেই ওই সাধু বাবার ভবিষ্যৎবাণী সত্যি হতে দেব না। আমি এক্ষুনি ওই মানব কন্যাকে এই মহল থেকে বের করে দেব, আর ওকে ধ্বংস করে দেব। না রানীমা, এই কাজ ভুলেও করবেন না। শান্ত হন রানীমা, শান্ত হন। কুসুম, এইরকম একটা পরিস্থিতিতে তুই আমাকে শান্ত থাকতে বলছিস কি করে?
রানীমা, তাড়াহুড়োয় কোনো কাজই ভালো হয় না। আর আপনি যদি এখন ওই মানব কন্যাকে এখান থেকে বের করে দেন, তাহলে তো ওই কন্যার সাথে সাথে আপনার পুত্রও চলে যাবে। আর ওরা এখান থেকে চলে গিয়ে নিজেদের মতো সংসার করবে। ওদের তো কিছুই হবে না, কিন্তু ক্ষতি হবে তো আপনারই। আপনার পুত্র আপনার হাতের বাহিরে চলে যাবে, আর আপনার রাক্ষস বংশ ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। এটা তো তুই ঠিকই বলেছিস কুসুম, কিন্তু আমি এখন কি করব? ওই মানবকন্যাকে মেনে নিলেও তো আমার ক্ষতিই হবে। আমার রাক্ষস বংশ এমনিতেই ধ্বংস হয়ে যাবে। রানীমা, আপনার রাক্ষস বংশ ধ্বংস হওয়ার আগেই আপনি ওই মানব কন্যাকে রাজকুমারের জীবন থেকে সরিয়ে দেবেন। রাজকুমারের প্রতিটা পদক্ষেপে ওই মানব কন্যার বিরুদ্ধে আপনি কুমন্ত্রণা দেবেন। আর এভাবেই ধীরে ধীরে রাজকুমারের মন থেকে ওই মানব কন্যাকে উঠিয়ে ফেলবেন। তাহলেই দেখবেন আমাদের রাজকুমার নিজে থেকেই ওই মানব কন্যাকে এই মহল থেকে বহিষ্কার করে দেবে। আর তারপরই আপনি রাজকুমারকে রাক্ষস বংশের রাজকুমারীর সাথে বিয়ে দিয়ে আপনার বংশকে এগিয়ে নিয়ে যাবেন। আরে বাহ কুসুম, তুই তো আমাকে ভালো বুদ্ধি দিয়েছিস। এতে করে তো আমার পুত্র আমাকে ভুল বুঝবে না, আর আমার হাত ছাড়াও হবে না। কুসুম, তোর মাথায় তো ভালোই বুদ্ধি দেখছি। এর জন্যই তো তুই আমার খাসদাসী। হ্যাঁ রানীমা, আপনার উপকার করাই তো আমার ধর্ম। আচ্ছা, এখন চলুন রানীমা, আপনার পুত্র আর পুত্রবধূ আপনার জন্য অপেক্ষা করছে। তাদেরকে বরণ করে ঘরে তুলুন। ঠিক আছে, চল। মা ও মালতী, তোমার পুত্রবধূ। আমি তোমাকে না জানিয়েই বিয়ে করেছি। আমাকে তুমি মাফ করে দিও মা। আসলে আমরা একে অপরকে বেশ কিছুদিন ধরেই পছন্দ করতাম, কিন্তু তোমাকে জানানোর মতো সাহস হয়নি। আমাকে তুমি মাফ করে দিও মা। থাক বাবা, তোকে আর মাফ চাইতে হবে না। যা করার তা তো করেই ফেলেছিস। এখন আর মাফ চেয়ে কী হবে? আয়, নতুন বউকে নিয়ে মহলে আয়। রানী চন্দ্রমল্লিকা কোনো রকমের বাধ্য হয়ে তার পুত্রবধূকে মেনে নিল, কিন্তু সে মনে মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে রেখেছিল। কেটে গেল বেশ কয়েকটি বছর। রাজকুমার রুদ্রপ্রতাপের স্ত্রী বহু চেষ্টা করেও কোনোভাবেই গর্ভধারণ করতে পারছিল না। আর এসব নিয়েই রাজকুমার অনেক হতাশাগ্রস্ত ছিল। কিন্তু একদিন মালতী বহু সাধনার পর রাজকুমারকে সেই খুশির সংবাদটি দিল। রাজকুমার, আপনার জন্য একটা খুশির সংবাদ আছে। আমার জন্য খুশির সংবাদ? কি সংবাদ মালতী? আপনার এতদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আপনি বাবা হতে যাচ্ছেন। সত্যি? তুমি সত্যি বলছো মালতী? আমি বাবা হতে যাচ্ছি? একটা সন্তানের জন্য এতদিন কত অপেক্ষা করেছি। আজকে আমার অপেক্ষার প্রহর শেষ হবে। হ্যাঁ, আমি সত্যি বলছি। আজকের দিনটির জন্য এত বছর কত অপেক্ষায় ছিলাম। একটা সন্তান জন্ম দিতে পারছিলাম না বলে আমাকে মহলের সবাই আটকৌড়ো বলতো, আর আপনাকেও তো আর একটা বিয়ে করতে বলেছিল। কিন্তু দেখুন না, বিধাতা আমাদের মুখের দিকে তাকিয়েছে। আমাদের সংসারেও একটা সন্তান আসবে, আর আমাকে কেউ আর কিচ্ছু বলবে না। মালতী, তুমি মন খারাপ করো না। আমি এখন থেকে তোমার যত্ন নেব। আর তুমি চিন্তা করো না, এখন থেকে কেউ তোমাকে কিচ্ছু বলবে না।
অনেক সাধনা আর প্রতীক্ষার পর আমরা সন্তানের মুখ দেখব। রানীমা, আপনার জন্য একটা খারাপ খবর আছে। তুই আবার আমার জন্য কি খবর এনেছিস বল। আজ্ঞে রানীমা, আমি এইমাত্র শুনে এসেছি আপনার পুত্রবধূ গর্ভধারণ করেছে। কি, মালতী গর্ভধারণ করেছে? না, এ কিছুতেই হতে পারে না। একের পর এক আমার সব পরিকল্পনা ভেঙে যাচ্ছে। আর ও কিভাবে গর্ভধারণ করলো? আমি নিজেই তো ওকে জাদু মন্ত্রের আপেল খাইয়েছিলাম, ওকে জাদু করে রেখেছিলাম এতদিন। তাহলে ওর গর্ভে সন্তান কি করে এলো? না না, কিছু একটা করতেই হবে। ওই সন্তানকে কোনোভাবেই এই পৃথিবীতে আনা যাবে না। রানীমা, আপনি একটা কাজ করুন, সাধু বাবাকে গিয়ে এই সব কিছু জানান, উনি হয়তো কিছু একটা করতে পারবে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি সাধু বাবার কাছে। সাধু বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে। সাধু বাবা, আমাকে সাহায্য করুন। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে তোর? সাধু বাবা, আমার পুত্রবধূ গর্ভধারণ করেছে, কিন্তু এত জাদুটোনা করার পরও ওর গর্ভে সন্তান কি করে এলো? তুই এত ভাবরাচ্ছিস কেন? লেখা তো হওয়ারই ছিল। ভাগ্যের লিখন কেউ কি মুছতে পারে? না না সাধু বাবা, এ হতে পারে না। আপনি আপনি কিছু একটা করুন, আমাকে কোনো উপায় বলুন। ওই সন্তান যেন কোনোভাবেই এই পৃথিবীতে আসতে না পারে। ঠিক আছে, আমি তোকে উপায় বলছি। এই শেষবারের মতো তুই চেষ্টা করে দেখতে পারিস। এই নে, এই বিষাক্ত পানীয়টা কোনো কিছুর সাথে মিশিয়ে তোর পুত্রবধূকে খাওয়াবি, তাহলে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাবে। ঠিক আছে সাধু বাবা। এই তো, এই দুধের মধ্যে সাধু বাবার দেওয়া বিষাক্ত পানীয়টা মিশিয়ে দিয়েছি। যাই, এক্ষুনি গিয়ে মালতীকে দুধ পান করাবো। যেভাবেই হোক ওর গর্ভের সন্তানকে এই পৃথিবীতে আনা যাবে না। এই বলে রানী চন্দ্রমল্লিকা সেই দুধের গ্লাস নিয়ে মালতীর কক্ষে এলো। বৌমা, তুমি তো কিছুই খেতে পারো না। এই নাও, তোমার জন্য গরম গরম দুধ এনেছি, এইটা খেয়ে নাও। মা, আপনি শুধু শুধু আমার জন্য এত কষ্ট করতে গেলেন কেন? আমি এখন খাবো না মা, আমার শরীরটা ভালো লাগছে না। এ কথা বললে কি হয় রে মা? তোর গর্ভের সন্তানকে সুস্থ রাখতে হলে এখন তো ঠিকমতো খেতে হবে। নে, দুধটা খেয়ে নে। ঠিক আছে মা, আপনি যেহেতু এত করে বলছেন, দিন মা, আমি খেয়ে নিচ্ছি। এই বলে মালতী সেই বিষাক্ত দুধ পান করতে যাবে, ঠিক তখনই সে লক্ষ্য করল এ কি, এই দুধের মধ্যে তো তেলাপোকা পড়ে আছে। কি, তেলাপোকা পড়েছে? আমি তো তোমার জন্য ভালো দুধই এনেছিলাম। মা, আপনি চিন্তা করবেন না, হয়তো কোথাও থেকে উড়ে এসে পড়েছে। এটা আমি আর খাবো না মা, এটা ফেলে দিন। না, কোনোভাবেই তো কিচ্ছু করতে পারছি না। এইভাবে একের পর এক আমার সব পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই চন্দ্রমল্লিকা মালতীর গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য অনেক পরিকল্পনা করেছিল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তার সব পরিকল্পনা ভেঙে দিচ্ছিল। আহ, উফ, ও মা গো, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না। একটু সহ্য কর মা, একটু সহ্য কর, এই তো এক্ষুনি হয়ে যাবে। আমি যে আর পারছি না দাইমা, উফ, মরে যাচ্ছে গো। এইভাবেই মালতী প্রসব বেদনায় ছটফট করতে করতে তার জ্ঞান হারিয়ে ফেলল।
আর এর মধ্যেই জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান। আর সেই সন্তানের কান্না শুনে রানী চন্দ্রমল্লিকা ছুটে চলে আসলো। রানীমা, আপনার পুত্রবধূ কন্যা সন্তান জন্ম দিয়েছে। কি? তুই কি বললি? আমার পুত্রবধূ কন্যা সন্তান জন্ম দিয়েছে? আমার পুত্রবধূ কি সন্তান জন্ম দিয়েছে তা তুই দেখতে চাস? দাঁড়া, তোকে দেখাচ্ছি। কুসুম, বাচ্চাটিকে কোলে নে তো। কুসুম বাচ্চাটিকে কোলে নিয়ে নিল, আর রানী তার জাদুর লাঠি দিয়ে মালতীর পাশে একটি ইঁদুর ছানাকে রেখে দিল। রানীমা, এ কি করলেন রানীমা? ওখানে বাচ্চার বদলে ইঁদুর ছানা কেন রেখেছেন? কি, তুই আমার মুখের উপর কথা বলছিস? তবে রে বুড়ি, দাঁড়া। এ কি রানীমা, আমাকে ভাল্লুক বানিয়ে দিয়েছেন। রানীমা, আমাকে মাফ করে দিন। আমি আর কিচ্ছু বলবো না রানীমা। আমি এখান থেকে চলে যাব। আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে আগের মতো বানিয়ে দিন রানীমা। নে, তোকে আগের মতোই বানিয়ে দিলাম। এখন এখান থেকে চলে যাবি, কাউকে কিচ্ছু বলবি না। আর যদি কাউকে কিচ্ছু বলার চেষ্টা করেছিস তাহলে তোকে সারা জীবনের জন্য পশু বানিয়ে রাখবো। যা এখান থেকে। রাজ্যের সবাই জানবে আমার পুত্রবধূ কোনো মানব সন্তান জন্ম দেয়নি। সবাই জানবে সে ইঁদুর ছানা জন্ম দিয়েছে। দাইমা রাক্ষসী রানী চন্দ্রমল্লিকার ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। এই কন্যা সন্তান নাকি আমাকে ধ্বংস করবে। আমাকে ধ্বংস করার আগেই আমি ওকে ধ্বংস করে দেব। কুসুম, যা, এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে পাহাড় থেকে ফেলে দে। কেউ আর এই বাচ্চাটির কথা জানতে পারবে না। সবাই জানবে মালতী একটা ইঁদুর ছানা জন্ম দিয়েছে। ঠিক আছে রানীমা, যাচ্ছি। এই বলে কুসুম সেখান থেকে চলে যায়। আর চন্দ্রমল্লিকা মহলের সবাইকে জানিয়ে দেয় মালতী একটা ইঁদুর ছানা জন্ম দিয়েছে। মা, তুমি এসব কি বলছো? মালতী ইঁদুর ছানা জন্ম দিয়েছে? ছিলে, এই কথা রাজ্যের সবাই জানলে আমার তো মান সম্মানই থাকবে না। কত বছর ধরে একটা সন্তানের অপেক্ষায় ছিলাম, আর শেষে কিনা মালতী ইঁদুর জন্ম দিয়েছে। তোকে তো আমি আগেই বলেছিলাম বাবা, ওই অলক্ষী মানবকন্যাকে এখান থেকে বের করে দিতে। এত বছর আমাকে কোনো উত্তরস্বরীর মুখ দেখাতে পারেনি, আর শেষে কিনা জন্ম দিল একটা ইঁদুর ছানা। আমি ভুল করেছি মা, তোমার কথা না শুনে আমি ভুল করেছি। ওকে এক্ষুনি এই মহল থেকে বের করে দাও। আমি ওর মুখও দেখতে চাই না। রাজকুমার রুদ্রপ্রতাপ তার মায়ের কথা বিশ্বাস করে মালতীকে মহল থেকে বের করে দেওয়ার নির্দেশ দিল। আর এইদিকে কুসুম মালতীর কন্যা সন্তানকে পাহাড় থেকে ফেলে দিল। কিন্তু হঠাৎ এক পরী এসে সন্তানটিকে বাঁচিয়ে নিল। মূর্খ, মূর্খ তোরা! বিধির লিখন কেউ কি খণ্ডাতে পারে? আমি সেই অদৃশ্য শক্তি যে এতদিন এই সন্তানকে সব বিপদ আপদ থেকে রক্ষা করেছি। আর আমি ওর পাশে সব সময় থাকব। কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। রানী চন্দ্রমল্লিকা, তোর পাপের ঘরা পূরণ হয়ে গেছে। তোর ধ্বংস তো এখন নিশ্চিত। তো বন্ধুরা, মালতীর কন্যা সন্তানকে তো একটা পরী এসে বাঁচিয়ে নিল। তাহলে এখন তার ভাগ্যে সামনে ঠিক কি আছে? আর রানী চন্দ্রমল্লিকা কি জানতে পারবে যে তার শত্রু এখনো বেঁচে আছে? এইসব জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।